হ্যালো স্টুডেন্ট, তোমাদের সামনে আমি সুরজিৎ আর সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর অভিব্যক্তি এবং অভিযোজন অর্থাৎ চতুর্থ অধ্যায়ের অভিব্যক্তি এবং অভিযোজন। আগের ক্লাসে আমরা অভিযোজনের ধারণা অভিব্যক্তির যে ধারণা অর্থাৎ জীবনের উৎপত্তি ঘটেছিল সেই সম্বন্ধে জেনেছি। আজকে আমরা তার পরবর্তী ক্লাসগুলো অর্থাৎ ল্যামার্কবাদ কি, ল্যামার্ক কি বলেছিল, তারপরে তোমার হচ্ছে জীবনের অভিব্যক্তির মুখ্য যে ঘটনাগুলো সেটা ছকের মাধ্যমে প্রকাশ, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা জানবো। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা আজকে দেখবো হচ্ছে অভিব্যক্তি অভিযোজন ক্লাস 10 অভিব্যক্তি ও অভিযোজন। অভিব্যক্তি ও অভিযোজন সম্বন্ধে আমরা জানবো। অনেক সময় দেখেছি বিগত কয়েক বছর আগে কোশ্চেন করেছে যে অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলো ছকের আকারে প্রকাশ করো বা অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলো চিত্রের আকারে লেখো। তখন আমরা কিভাবে সেটাকে লিখবো। তাহলে আজকের হচ্ছে টপিক হচ্ছে কি অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি ছকের সাহায্যে দেখানো। তাহলে টপিকটা হচ্ছে অভিব্যক্তির মুখ্য ঘটনা গুলো ছকের মাধ্যমে প্রকাশ করো। এরকম কোশ্চেন দেয়। ঠিক আছে, তাহলে আমরা আগের ক্লাসে দেখেছি প্রথমে কি হয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়েছে, অর্থাৎ 500 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। তারপরে কি হয়েছে, 500 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে পৃথিবী ছিল উত্তপ্ত একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। আস্তে আস্তে সেটা তাপ বিকিরণ করে শীতল হয়েছে। 300 কোটি বছর আগে কি হলো, পৃথিবীতে জীবের সৃষ্টি হলো। তাহলে প্রথমে কি সৃষ্টি হয়েছিল, পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তাহলে পৃথিবীর সৃষ্টি পৃথিবীর সৃষ্টি হলো কত, 500 কোটি বছর আগে। ঠিক আছে, তাহলে পৃথিবীর সৃষ্টির পরে আসলো কি, পৃথিবীর সৃষ্টির পরে হচ্ছে জীবনের উৎপত্তি ঘটলো। জীবনের উৎপত্তি তাহলে জীবনের উৎপত্তি ঘটলো। পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে কি হলো, জীবনের উৎপত্তি ঘটলো। এটা ঘটেছিল হচ্ছে 300 কোটি বছর আগে। তারপরে কি হলো, যেই জীবনের উৎপত্তি ঘটলো এখান থেকে সৃষ্টি হলো এককোষী জীবের উৎপত্তি। এককোষী জীবের উৎপত্তি ঠিক আছে, এককোষী জীবের উৎপত্তি ঘটলো। তারপরে এককোষী জীবের উৎপত্তি হওয়ার পরে তার ভিতরে অর্থাৎ একটা মাত্র কোষ দ্বারা গঠিত হয়েছিল প্রথমে জীবের দেহ। তারপরে কি হলো, তাদের মধ্যে সালোক সংশ্লেষের জন্য যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া কোষের সৃষ্টি হলো। তারপরে কি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার, তাহলে তারপরে সৃষ্টি হলো সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার তাহলে সালোক সংশ্লেষকারী কি, ব্যাকটেরিয়ার পরিবেশে অক্সিজেন ত্যাগ করলো। ঠিক আছে,
তাহলে এককোষী জীবের উৎপত্তি ঘটলো, তারপরে তাদের দেহের ভিতরে সালোক সংশ্লেষকারী ক্লোরোফিল থাকার জন্য কি করলো, পরিবেশে অক্সিজেন ত্যাগ করতে পারলো। তারপরে সৃষ্টি হলো বহুকোষী জীবের উৎপত্তি। এরপরে সৃষ্টি হবে কি, বহুকোষী জীবের উৎপত্তি। তাহলে বহুকোষী জীবের উৎপত্তি হলো। তাহলে বহুকোষী জীবের উৎপত্তি হলো, অক্সিজেন যেই ত্যাগ করলো পরিবেশে, তখন কি হলো, বহুকোষী জীবের উৎপত্তি হলো। তারপরে সৃষ্টি হলো বহুকোষী যে সৃষ্টি হলো, তারপরে সৃষ্টি হলো মাছের মতো তোমার মেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি। তাহলে মাছের মতো মেরুদণ্ডী প্রাণী, মাছের মতো মতো মেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি। তাহলে মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি হলো বহুকোষী জীবের পরে। তারপরে সৃষ্টি হলো কি, তারপরে সৃষ্টি হলো ডাঙায় উদ্ভিদ। তারপরে সৃষ্টি হলো তোমার হচ্ছে ডাঙায় উদ্ভিদের বিবর্তন। তারপরে এখান থেকে সৃষ্টি হলো ডাঙায় উদ্ভিদের বিবর্তন। ডাঙায় উদ্ভিদের বিবর্তন। তাহলে ডাঙায় উদ্ভিদের বিবর্তন সৃষ্টি হলো। সেগুলো কি কি ছিল, বিরুৎ ছিল। কি কি উদ্ভিদ ছিল, বিরুৎ ছিল। তারপরে গুল্ম ছিল, তারপরে বৃক্ষ ছিল, গুল্ম ছিল, বৃক্ষ, এগুলো ছিল। তাহলে ডাঙায় উদ্ভিদের বিবর্তন ঘটলো, বিরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদের বিবর্তন ঘটলো। তারপরে কি হলো, তারপরে পৃথিবীতে একটা নতুন বাসস্থানের উদ্ভব হলো পৃথিবীতে। তাহলে পৃথিবীতে নতুন বাসস্থানের উৎপত্তি, নতুন বাসস্থানের উৎপত্তি হলো। ঠিক আছে, এইভাবে পরপর লিখবে, উৎপত্তি হয়। তাহলে পৃথিবীতে নতুন বাসস্থানের উৎপত্তি হয়। তারপরে কি হলো, চার পায়ে মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হলো। তারপরে সৃষ্টি হলো চার পা যুক্ত মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী। চার পা যুক্ত মেরুদণ্ডী প্রাণী হওয়ার পরে তারা কি করলো, ডাঙায় উঠে এলো। তারপরে হচ্ছে ডাঙায় প্রাণীর সৃষ্টি হলো। ঠিক আছে, তারপরে সৃষ্টি হলো কি, ডাঙার প্রাণী। তারপরে সৃষ্টি হলো ডাঙার প্রাণী থেকে সৃষ্টি হলো সরীসৃপ। সরীসৃপ সৃষ্টি হলো। সরীসৃপ থেকে সৃষ্টি হলো তোমার হচ্ছে দুটো সৃষ্টি হবে। তাহলে সরীসৃপ থেকে দুখানা সৃষ্টি হবে। কি কি, একটা হবে পক্ষী আর একটা হচ্ছে স্তন্যপায়ী। একটা হচ্ছে পক্ষী আর একটা হচ্ছে স্তন্যপায়ী। এইভাবে জীবের সৃষ্টি হলো। তাহলে দেখো কি কি হয়েছে, প্রথমে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তারপরে জীবনের উৎপত্তি ঘটেছে, তারপরে এককোষী জীবের উৎপত্তি ঘটেছে, তারপরে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার পরিবেশে অক্সিজেন ত্যাগ করেছে, তারপরে বহুকোষী জীবের উৎপত্তি ঘটেছে। বহুকোষী জীবের উৎপত্তির পরে মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি হয়েছে। তারপরে এসেছে ডাঙায় উদ্ভিদের বিবর্তন, অর্থাৎ বিরুৎ, গুল্ম, বৃক্ষ জাতীয় উদ্ভিদ। তারপরে পৃথিবীতে নতুন একটা বাসস্থানের উৎপত্তি ঘটেছে। যেই বাসস্থানের উৎপত্তি ঘটেছে তখন চার পা যুক্ত মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয়েছে। তারপরে কি এসছে, ডাঙায় প্রাণী উঠে এসেছে এবং সেখান থেকে এসছে সরীসৃপ। সরীসৃপ থেকে আবার দুটো, একটা হচ্ছে পক্ষী আর একটা হচ্ছে স্তন্যপায়ী। এইভাবে তারা বিবর্তন ঘটিত কারণের মাধ্যমে এইভাবে তোমার পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীর বিবর্তন ঘটেছে। ঠিক আছে, এইবার আমরা দেখব যে জৈব অভিব্যক্তি মতবাদ। জৈব অভিব্যক্তি মতবাদ হচ্ছে মধ্যে দুইজন বিজ্ঞানী ছিলেন, জৈব অভিব্যক্তি মতবাদ সম্পর্কে ধারণা দিয়েছিলেন।
একজন হচ্ছে বিজ্ঞানী ল্যামার্ক আর একজন হচ্ছে ডারউইন। তাহলে বিজ্ঞানী ল্যামার্ক এবং ডারউইন যে জীবনের বিবর্তনের সম্পর্কে বা অভিব্যক্তি সম্পর্কে জৈব অভিব্যক্তিবাদের মতবাদ এরা দুজন প্রবর্তন করেছিল। তাহলে আমরা আজকে দেখব যে ল্যামার্কের জৈব অভিব্যক্তি মতবাদ। তাহলে হচ্ছে জৈব অভিব্যক্তি মতবাদ। জৈব অভিব্যক্তি মতবাদ দুইজন বিজ্ঞানী দিয়েছিল, তার মধ্যে প্রথমে হচ্ছে ডারউইন এবং ল্যামার্ক। আজকে আমরা দেখব হচ্ছে ল্যামার্ক। ল্যামার্ক, ঠিক আছে। তাহলে ল্যামার্ক হচ্ছে একজন ফরাসি বিজ্ঞানী, যা ব্যাপটিস্ট দা মোমেন্ট হচ্ছে ল্যামার্ক। ইনি ছিলেন একজন ফরাসি বিজ্ঞানী। কি করেছিল ইনি? ইনি হচ্ছে 1809 সালে ল্যামার্ক হচ্ছে 1809 সালে কি করলো? তিনি একটি হচ্ছে বই প্রকাশ করলেন। সেই বইটার নাম হচ্ছে ফিলোজফিক জুওলজি। ফিলোজফিক জুওলজি। তাহলে যদি বলা হয় যে ল্যামার্কের বইয়ের নাম কি? ফিলোজফিক জুওলজি। কত সালে? 1809 সালে। ল্যামার্কের পুরো নাম কি? হচ্ছে দা দা ব্যাপটিস্ট ব্যাপটিস্ট দা মোমেন্ট ল্যামার্ক। ঠিক আছে, ল্যামার্কের পুরো নাম হচ্ছে ব্যাপটিস্ট দা মোমেন্ট ল্যামার্ক। আমি লিখলাম না, এর হচ্ছে রচিত বইয়ের নাম হচ্ছে ফিলোজফিক জুওলজি। ল্যামার্ক কি করলেন? ল্যামার্ক হচ্ছে এই গ্রন্থে সর্বপ্রথম অভিব্যক্তি সম্পর্কে কতকগুলো মতবাদ লিপিবদ্ধ করলেন। কোথায়? ফিলোজফিক জুওলজিতে অভিব্যক্তি সম্পর্কে কতকগুলো তথ্য লিপিবদ্ধ করলেন এবং সেই তথ্যগুলিকে একত্রে বলা হয়ে থাকে ল্যামার্কবাদ। তাহলে ল্যামার্ক কি করলেন? অভিব্যক্তি সম্পর্কে কতকগুলো তথ্য ফিলোজফিক জুওলজিতে লিপিবদ্ধ করলেন এবং সেইগুলোকে একত্রে বলা হয়ে থাকে ল্যামার্কবাদ বলা হয়ে থাকে। ঠিক আছে, ল্যামার্কের মতবাদ কতগুলো তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তাহলে ল্যামার্কবাদ কি? ছোট কোশ্চেন হয় যে ল্যামার্কবাদ কি? বাদ কি, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে ল্যামার্কবাদ কি? সাধারণত তখন কি করবে হচ্ছে ব্যাপটিস্ট দা মোমেন্ট ল্যামার্ক 1809 সালে তিনি একটি গ্রন্থ প্রকাশিত করেন ফিলোজফিক জুওলজি। সেই ফিলোজফিক জুওলজিতে কি হয়? অভিব্যক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো একসঙ্গে লিপিবদ্ধ করা হয়। সেই তত্ত্বগুলোকে একত্রে বলা হয়ে থাকে ল্যামার্কবাদ। বুঝা গেল? সেগুলোকে বলা হয় ল্যামার্কবাদ। এবার ল্যামার্কের মতবাদ নিম্নলিখিত কতকগুলো তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তাহলে ল্যামার্কের মতবাদ কতগুলো তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তোমাকে কোশ্চেন দেবে যে ল্যামার্কের তত্ত্বগুলো লেখো, অথবা ল্যামার্কের যে মতবাদ তার সপক্ষে যে তত্ত্বগুলো দিয়েছে সেই তত্ত্বগুলো উল্লেখ করো। তাহলে আমাদের কোশ্চেন কি মাধ্যমিকে কোশ্চেন দেয় যে ল্যামার্কের তত্ত্বগুলো লিখো। এইবার দেখো ল্যামার্কের তত্ত্ব। তাহলে ল্যামার্কের তত্ত্ব। তাহলে ল্যামার্কে কতগুলো তত্ত্ব দিয়েছিল, কি কি? এক নম্বর হচ্ছে, তত্ত্বগুলো আগে দেখে তারপরে তার সম্বন্ধে জানবো। তাহলে তত্ত্বগুলো ছিল, এক নম্বর পরিবেশের প্রভাব। পরিবেশের প্রভাব, পরিবেশের প্রভাব। 2 নম্বর ছিল অঙ্গের ব্যবহার, অঙ্গের
ব্যবহার ও অব্যবহার, অঙ্গের ব্যবহার ও অব্যবহার। 3 নম্বর কি ছিল? 3 নম্বর ছিল অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। ঠিক আছে, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। 4 নম্বর কি ছিল? নতুন প্রজাতির উৎপত্তি। 4 নম্বর ছিল নতুন প্রজাতির উৎপত্তি। এই 4টে তত্ত্ব ছিল কার? ল্যামার্কবাদের। তাহলে ল্যামার্কের 4টে তত্ত্ব বা ভিত্তি বা পোল, ল্যামার্কের 4টে পোল বা তত্ত্ব বা ভিত্তি ছিল। তাহলে তত্ত্বগুলো কি ছিল? 1 নম্বর হচ্ছে পরিবেশের পরিবর্তন, 2 নম্বর হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার, 3 নম্বর হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, 4 নম্বর হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। এবার আমরা এক এক করে দেখব। তাহলে প্রথমে হচ্ছে পরিবেশের প্রভাব। পরিবেশের প্রভাবটা কিরকম? দেখো, ল্যামার্কের মতে জীবদেহের গঠনগত পরিবর্তনের জন্য, ল্যামার্কের মত অনুযায়ী জীবদেহের গঠনগত পরিবর্তনের জন্য পরিবেশ একটা প্রধান বা মুখ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে পরিবেশ কি করে? একটা প্রধান বা মুখ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের পরিবর্তন যেই হবে, ধরো তুমি একটা নতুন পরিবেশে গেছো, তাহলে সেই পরিবেশের সঙ্গে কি করবে? তুমি নিজেকে খাপ খাইয়ে নেবে বা মানিয়ে চলবে, তাই না? তাহলে সেই পরিবেশের সঙ্গে তুমি নিজের আদব কায়দা, নিয়ম কানুন এই সমস্ত কিছু পরিবর্তন হবে। তাহলে এখানে ল্যামার্কবাদের তত্ত্ব অনুযায়ী বলা হয় যে নতুন পরিবেশে গেলে জীবদেহের গঠনগত এবং স্বভাবগত কিছু পরিবর্তন ঘটে থাকে। সেইগুলো কিসের কিসের? দেখো, তুমি বাড়িতে যে সমস্ত খাদ্য খাবার খেতে অভ্যস্ত, অন্য জায়গায় গেলে কিন্তু সেই সমস্ত খাদ্য খাবার নাও খেতে পারো। তাহলে খাদ্য, মাটি, বাসস্থান, এই সাধারণত 3টে বিষয়ের ওপর জীবদেহের স্বভাব এবং আচরণগত কিছু পরিবর্তন ঘটে থাকে। তাহলে আমরা সেগুলো লিখি। তাহলে 1 নম্বর হচ্ছে পরিবেশের প্রভাব। তাহলে ল্যামার্কের মত অনুযায়ী 1 নম্বর হচ্ছে পরিবেশের প্রভাব। পরিবেশের প্রভাব। প্রথমে ল্যামার্কের মত অনুযায়ী, ল্যামার্কের মত অনুযায়ী মানে ল্যামার্ক বলেছিলেন, ল্যামার্কের মত অনুযায়ী কি হয়েছে? জীবদেহের গঠনগত পরিবর্তনে, জীবদেহের গঠনগত পরিবর্তনে পরিবেশ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে পরিবেশ পরিবর্তনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ পরিবর্তন ঘটলে জীবদেহের, তাহলে পরিবেশ পরিবর্তন ঘটলে জীবদেহের স্বভাব এবং আচরণগত পরিবর্তন ঘটে। ইহা সাধারণত জল, মাটি ও, তাহলে কি হয়? জল, মাটি এবং খাদ্য তাপমাত্রা
তাপমাত্রা ইত্যাদি পরিবর্তনে সাহায্যে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা লিখে দিলাম। তাহলে পরিবেশের প্রভাব হচ্ছে এইভাবে, এটা হচ্ছে একটা যুক্তি কার, ল্যামার্কের। 2 নম্বরটা কি, 2 নম্বর হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার। উপরটুকু মুছে দিই। 2 নম্বর হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার। অঙ্গের ব্যবহার ও অব্যবহার। ল্যামার্ক এই সম্পর্কে যে যুক্তিটা দিয়েছে বা তত্ত্বটা দিয়েছে, বলেছে যে পরিবেশ পরিবর্তনের ফলে জীবদেহের কোনো কোনো অঙ্গ অধিক পরিমাণে ব্যবহার করেছে, মানে কাজে সক্ষম হয়েছে, এবং কোনো কোনো অঙ্গ ব্যবহার কমিয়ে দিয়েছে। যে সমস্ত অঙ্গের ব্যবহার বৃদ্ধি পেয়েছে সেই সমস্ত অঙ্গগুলি শক্ত সবল মজবুত হয়েছে, এবং যে সমস্ত অঙ্গের ব্যবহার কমানো হয়েছে তারা কি হয়েছে, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে বা সেই অঙ্গগুলো অকেজো হয়ে গেছে। এটাকেই তিনি অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সাপেক্ষে যুক্তি দিয়েছে। তাহলে ওটা সম্বন্ধে লিখি। তাহলে প্রথমে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে, তাহলে পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য মানিয়ে চলার জন্য কোনো কোনো অঙ্গের কোনো কোনো অঙ্গের ব্যবহার বৃদ্ধি পেয়েছে পেয়েছে এবং কোনো কোনো অঙ্গের ব্যবহার হ্রাস পেয়েছে। অঙ্গের ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে অঙ্গের ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে সেই অঙ্গ শক্ত সবল ও মজবুত হয়েছে। আর হ্রাস হওয়ার ফলে আর যে অঙ্গগুলো কি হয়েছে, আর হ্রাস হওয়ার ফলে দুর্বল এবং ক্ষয়গ্রস্ত হয়েছে। হ্রাস হওয়ার ফলে দুর্বল ও ক্ষতিগ্রস্ত হয়েছে। একে ল্যামার্ক ব্যবহার ও অব্যবহারের সূত্র বলে। ঠিক আছে, তাহলে কোন অঙ্গের ব্যবহার বেশি হয়েছে, কোন অঙ্গের ব্যবহার কম হয়েছে, ব্যবহার বা ব্যবহারের সূত্র বলা হয়েছে। তারপরে কি হয়েছে, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। 3 নম্বর পয়েন্ট, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। 3 নম্বর, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। ঠিক আছে, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার।
পরিবেশের প্রভাবে জীবদেহের জীবনকালে কি হয়েছে? পরিবেশ পরিবর্তন হয়েছে। তাহলে পরিবেশের প্রভাবে জীবদেহের জীবনকালে, যখন জীবিত ছিল তাহলে জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জন করেছে ওই পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য, সেই বৈশিষ্ট্যটা কি হয়েছে? তার পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়েছে। ঠিক আছে? তাহলে পরিবেশ পরিবর্তনের ফলে জীবদেহের মধ্যে যে সমস্ত পরিবর্তনগুলো ঘটেছে, সেই পরিবর্তনগুলো তাদের বংশ পরম্পরায় বংশগতির মাধ্যমে পরবর্তী অপাত্রের মধ্যে সঞ্চারিত হয়েছে। একে বলা হয়ে থাকে যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। অর্থাৎ সামান্য যে পরিবর্তন, তাহলে পরিবেশগত পরিবর্তনের ফলে পরিবেশগত পরিবর্তনের ফলে জীবদেহের মধ্যে যে পরিবর্তন সাধিত হয়, পরিবর্তন ঘটে তা বংশগতির মাধ্যমে অপত্যের দেহে অপত্যের দেহে সঞ্চারিত হয়। একে বলা হয় অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। বুঝা গেল? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। এই অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার একটা প্রজন্মের মধ্যে সঞ্চারিত হলো, তারপরে আবার সেখানে পরিবেশগত কারণের ফলে আবার একটা বৈশিষ্ট্য তার পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চিত হলো। এইভাবে সঞ্চিত হতে হতে কি হয়? একটা নতুন বৈশিষ্ট্যের জন্ম দেয়। অর্থাৎ যে প্রজাতির উৎপন্ন হলো সেই প্রজাতির মধ্যে যে বৈশিষ্ট্যের প্রকার হলো তা পূর্ববর্তী প্রজাতির মধ্যে ছিল না। ফলে কি হয়? ওই প্রজাতির একটা নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হলো। এটা হচ্ছে ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী নতুন প্রজাতির উৎপত্তি। 4 নম্বর হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। নতুন প্রজাতির উৎপত্তি কি হয়? ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর ফলে প্রতিটি জন্মে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে। নতুন বৈশিষ্ট্য কি হয়? উদ্ভব হয় এবং ধীরে ধীরে এবং ধীরে ধীরে তা নতুন প্রজাতির সৃষ্টি করে। নতুন প্রজাতি সৃষ্টি করে। এই হচ্ছে নতুন প্রজাতি। এই হচ্ছে 4খানা তত্ত্ব, ল্যামার্কবাদের 4খানা তত্ত্ব। ঠিক আছে? বার্ষিক পদার্থ। এইবার এই তত্ত্বগুলো প্রতিষ্ঠিত
বলেছিলেন যে আমাদের ব্যবহার, অব্যবহার, নতুন পরিস্থিতির উত্তরাধিকার এই সমস্ত তথ্যগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কতগুলো এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে তুলে ধরেছেন। সেটা হচ্ছে সাধারণত উনি বলেছিল যে আগে একদম প্রথম দিকে হাঁসের অর্থাৎ প্রাণীর পায়ে প্রথম দিকে হাঁসের পায়ে লিপ্ত পথ ছিল না, ঠিক আছে, লিপ্ত পথ ছিল না, এটা সাধারণত স্থলবাসী ছিল। তাহলে হচ্ছে হাঁস হচ্ছে কি ছিল, স্থলবাসী ছিল, কিন্তু স্থলভাগের খাদ্যের পরিমাণটা কমে যাওয়ার জন্য তারা কি করলো, জলভাগের দিকে হচ্ছে গমন করতে শুরু করলো। এবং জলভাগে থাকার জন্য কি হয়, তাদের পা গুলো অনবরত এরকম নড়াচড়া করতে থাকে, ফলে একটা পায়ের আঙ্গুলের সঙ্গে একটা আঙ্গুলের সঙ্গে আর একটা এক পায়ের একটা আঙ্গুলের সঙ্গে আর একটা আঙ্গুল একটা পাতলা পর্দা দিয়ে গঠিত অ্যাটাচ হয়ে গেল, অর্থাৎ লিপ্ত পথের সৃষ্টি হলো। তাহলে কি হয়েছে, স্থলজল পাখিদের খাদ্য খুঁজে না পাওয়ার জন্য তারা কি করলো, জলচরে, অর্থাৎ এই তত্ত্বগুলোকে প্রমাণ করার জন্য তিনি কতগুলো এক্সাম্পল দিয়েছিলেন। কি হয়েছিল হচ্ছে স্থলজল যে সমস্ত পাখি ছিল, পাখি অর্থাৎ হাঁস হচ্ছে এক ধরনের পাখি, মানে স্থলজল যে ধরনের পাখি ছিল তাদের আঙুলের এরকম আঙুলগুলো অবস্থান করেছিল, তাদের আঙুলগুলো এরকম ছিল। কি হয়, স্থলভাগে খাদ্যের পরিমাণটা কমে যাওয়ার ফলে তারা আস্তে আস্তে কি হয়েছে, জলভাগের দিকে গেছে, এবং জলভাগে অর্থাৎ নতুন পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজিত করার জন্য পায়ের একটা আঙুলের সঙ্গে আর একটা আঙুল এরকম পাতলা পর্দা দিয়ে যুক্ত হয়, এই রকমের পর্দাকে বলা যায় কি হলো, লিপ্ত পথে, লিপ্ত পথের সৃষ্টি হলো, ঠিক আছে। লিপ্ত পথের সৃষ্টি হলো, এই একটা এক্সাম্পল দিয়েছিলেন। আর উদাহরণ দিয়েছিল কি, সাধারণত তিনি বলেছিলেন যে আগেকার দিনে যে সমস্ত সর্প বা সাপগুলো ছিল তাদের কি ছিল, পায়ে টিকটিকির মতো চলাফেরা করতে পারে, পা ছিল টিকটিকির মতো চলাফেরা করতে, কিন্তু তারা কি করলো, খাদ্য অন্বেষণের জন্য খুব সরু সরু জায়গার মধ্যে তাদেরকে প্রবেশ করতে হতো। ফলে কি হয়, পা থাকার জন্য সেই সমস্ত সরু জায়গাগুলিতে তারা সহজে যেতে পারতো না। তখন আস্তে আস্তে পায়ের ব্যবহারটা কমিয়ে দেয়, এবং পায়ের ব্যবহারটা কমিয়ে দেওয়ার ফলে সেগুলো কি হয়, দুর্বল এবং ক্ষতিগ্রস্ত হয়, এবং এক সময় সেগুলো বিলুপ্ত হয়ে যায়। একটা এক্সাম্পল দিয়েছিলেন। আর কি বলেছিলেন, আর একটা এক্সাম্পল দিয়েছিল, তিনি বলেছিলেন যে উট পাখি এখনকার পাখির মতো উঠতে পারতো, উট পাখি কি করতো, এখনকার পাখিদের মতো উঠতে পারতো, অর্থাৎ তাদের সক্রিয় ডানা ছিল যে যার সাথে তারা উঠতে পারতো। কিন্তু পরবর্তীকালে কি হলো, কিন্তু বংশানুক্রমে ডানার ব্যবহার তারা না করার ফলে ডানা সহজে চলে গেছে, সেই জন্য দেখবে উট পাখির ডানা আছে কিন্তু সেই ডানাগুলো ছোট, অর্থাৎ ডানার ব্যবহার না করার ফলে সেটি দুর্বল এবং অকেবলে পড়ে, ফলে তারা এখন আর উঠতে পারে না। এটাই হচ্ছে ল্যামার্কের তত্ত্বের। আবার কি বলেছিল, যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন লম্বা গলাযুক্ত জিরাফ ছিল, লম্বা গলাযুক্ত জিরাফ ছিল। স্থলভাগে এবং নিচু জায়গায় খাবারের পরিমাণটা কমে যাওয়ার ফলে তারা উঁচু গাছের পাতা কি করতো, হচ্ছে লম্বা গলাযুক্ত জিরাফকে বড় করে পাতাগুলো খাওয়ার চেষ্টা করতো। একসময় বিবর্তনজনিত কারণের ফলে তাদের হচ্ছে লম্বা জীবাটা খুবই লম্বা হয়ে যায়। এই সমস্ত উদাহরণ তিনি তার এই তত্ত্বগুলো সম্পর্কে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে আবার দুজন বিজ্ঞানী, পরবর্তীকালে দুজন বিজ্ঞানী এসেছিলেন, তাদের নাম ছিলেন বিজ্ঞানী ভাইসম্যান। বিজ্ঞানী ভাইসম্যান বলল যে ঠিক আছে, লেমন যে সমস্ত যুক্তিগুলো দেখিয়েছে সেটা আমরা পরীক্ষার মাধ্যমে দেখব। তাই পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী, বিজ্ঞানীর নাম হচ্ছে ভাইসম্যান। ভাইসম্যান ভাইসম্যান কি করলো, ভাইসম্যান বললেন যে লেমন যে সমস্ত তত্ত্ব বা যুক্তি দেখিয়েছে তার সম্পর্কে আমরা কি করবো, এক্সপেরিমেন্ট করবো বা পরীক্ষার মাধ্যমে সেটাকে আমরা যাচাই করবো। তাই বিজ্ঞানী ভাইসম্যান বলেছে একটা ইঁদুরকে, ইঁদুরের কি হলো, ইঁদুর হচ্ছে ইঁদুর নিলেন এবং মেল এবং ফিমেল ইঁদুর নেওয়ার ফলে তাদের ভিতরে ক্রস করালো, এবং ক্রস করানোর আগে তাদের কি করা হলো, লেজগুলো কেটে দেওয়া হলো। এইভাবে হচ্ছে, এবং তাদের ফলে কিছু অপাত্য সৃষ্টি হলো, লেজ কেটে দেওয়া হলে নতুন অপাত্য সৃষ্টি হলো। দেখা গেল যে নতুন অপাত্তের মধ্যে কোনো লেজ কাটা ইঁদুর পাওয়া যাবে না। আবার তাদের ভিতরে ক্রস
পরবর্তীকালে তিনি আর কোনো লেকচারটা ইঁদুর পেলেন না। এইভাবে তিনি হচ্ছে ইঁদুরের ৩৫ জন অর্থাৎ ৩৫ বার এই ইঁদুরের মধ্যে ক্রস ঘটালেন। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কোনো লেকচারটা ইঁদুর পেলেন না। তাহলে এখান থেকে ল্যামার্কের বিরুদ্ধে ল্যামার্ক যে তত্ত্বগুলো দিয়েছেন সেই তত্ত্বের সঙ্গে থাকছে না। তারপরে তিনি কি করলেন? তারপরে তিনি ড্রোসোফিলা মাছি, সেই মাছিকে কি করলেন? অন্ধকারে ঘরের মধ্যে রেখে তাদেরকে প্রজনন করালেন এবং সেখান থেকে যে অপত্য সৃষ্টি হলো, সেই অপত্যগুলো অন্ধকার ঘরের মধ্যে থাকার ফলে অন্ধ করে ফেলেছিল, কিন্তু সেখান থেকে দেখা গেল কোনো অন্ধ ড্রোসোফিলা মাছি জন্ম হলো না। তাই এখান থেকে স্পষ্ট সিদ্ধান্ত করা যায় যে ল্যামার্কে যে সমস্ত তত্ত্বগুলো দিয়েছে সেই সমস্ত তত্ত্ব সবগুলোই ঠিক নয়, কিছু কিছু তাদের মধ্যে ভুল ছিল। তাই এই পরীক্ষা দুটিতে স্বাভাবিকভাবে ল্যামার্কের তত্ত্বকে অস্বীকার করা হয়। তোমাদের পরীক্ষায় এক্সাম্পল দেয়, কোশ্চেন দেয় যে ল্যামার্কের তত্ত্ব কোন দুটি তত্ত্বের সাপেক্ষে স্বীকারার্হ করা যাবে, মানে স্বীকৃতি প্রাপ্ত হয়নি। তাহলে তখন আমরা দেখে নিতে পারি দুটো তত্ত্বগুলো, একটা কিন্তু আর একটা হচ্ছে ড্রোসোফিলা মাছি। কোশ্চেনের হবে হচ্ছে স্বাভাবিকভাবে ল্যামার্কের তত্ত্বটা অস্বীকার করা হয় কার তত্ত্বের উপর ভিত্তি করে? তাহলে আমরা বলবো ভাইসম্যানের তত্ত্ব, তাহলে ভাইসম্যান দুটো তত্ত্ব দিত। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক এবং শেয়ার করবে। আর যদি মনে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার মোবাইলে পৌঁছে দেবে। আর যদি পুরোনো ভিডিওগুলো তোমরা